নমস্কার। একটা নির্বাচনে কি হয় যখন হাজার হাজার ভোটার তাদের আনুগত্য বদলে ফেলেন, অথচ জয়ের ব্যবধান থেকে যায় একদিক সামান্য? আজ আমরা বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দেব, ডেটা আর তথ্যের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে সুশাসন আর একজন সাধারণ ভোটারের সিদ্ধান্ত একে অপরের সঙ্গে জুড়ে থাকে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ, আর তার মধ্যে বিধানসভা কেন্দ্র নম্বর ২৫২ বাঁকুড়া। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এটা শুধু একটা সংখ্যা নয়, এটা এই অঞ্চলের মানুষের আশা, আকাঙ্ক্ষা আর রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। তো আজ আমরা মোট ৫টি ধাপে এগোব। প্রথমে বাঁকুড়ার একটা সামগ্রিক চিত্র দেখব, তারপর সেখানকার সেই নির্বাচনী ভূমিকম্পটা বোঝার চেষ্টা করব। এরপর আমরা ব্যবচ্ছেদ করব এই জনমতের, শাসনের জন্য একটা রূপরেখা দেখব এবং সবশেষে বিশ্বাস অর্জনের পথটা খুঁজে বের করব। চলুন সবার আগে বাঁকুড়ার মাটির কথা শোনা যাক, কারণ যে কোনো নির্বাচনী অঙ্ক মেলানোর আগে সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রা আর অর্থনীতিকে বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। রাজনীতির বীজ তো এই মাটিতেই পোতা থাকে। ২০১১ সালের জনগণনা যদি আমরা দেখি, তাহলে এখানে শহর আর গ্রামের এক অদ্ভুত মিশ্রণ চোখে পড়বে। প্রায় ৫৬% মানুষ শহরে থাকেন আর বাকি ৪৪% গ্রামে। শুধু তাই নয়, এই কেন্দ্রটা জঙ্গলমহলের অংশ, যা এর সামাজিক আর রাজনৈতিক চরিত্রকে একটা অন্য মাত্রা দেয়। এখানকার সামাজিক গঠনটা বেশ জটিল, যা রাজনীতির সমীকরণকে আরও কঠিন করে তোলে। দেখুন, মোট জনসংখ্যার প্রায় ২৮%ই তফসিলি জাতি, যাদের মধ্যে বাউরি এবং বাগদি সম্প্রদায় প্রধান। আবার প্রায় ৩% তফসিলি উপজাতি আছেন, মূলত সাঁওতাল। আর ধর্মের দিক থেকে দেখলে প্রায় ৯০% হিন্দু আর ৯% মুসলিম। এই প্রত্যেকটা পরিচয়ে কিন্তু এখানকার রাজনৈতিক পছন্দকে প্রভাবিত করে। কিন্তু এই সব পরিসংখ্যানের পেছনে আসল গল্পটা কি? আসল গল্পটা হলো এভরিডে স্ট্রাগলের। গ্রামের রাস্তাগুলোর অবস্থা খারাপ, নিচু এলাকাগুলো প্রতি বছর বন্যায় ডোবে, অথচ সেচের ভালো ব্যবস্থা নেই। কৃষক সমবায় সমিতিগুলো প্রায় ভেঙে পড়েছে, চাষিদের ওপর ঋণের বোঝা বাড়ছে, আর চাষবাসের বাইরে অন্য কোনো কাজের সুযোগ বলতে গেলে প্রায় নেই। আর এই প্রেক্ষাপটেই আমরা এমন এক রাজনৈতিক ওলটপালটের সাক্ষী হলাম, যাকে নির্বাচনী ভূমিকম্প বললে একটুও বাড়িয়ে বলা হবে না। ভাবুন তো, মাত্র ৫ বছরে প্রায় ৩৩% ভোট এক শিবির থেকে অন্য শিবিরে চলে গেল। ২০১৬তে ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। লড়াইটা ছিল মূলত তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে। তৃণমূল পেয়েছিল ৪২% ভোট আর কংগ্রেস প্রায় ৪৩.৫%। বিজেপি তখন ছিল অনেক দূরে, তৃতীয় স্থানে, মাত্র ১০.৭% ভোট নিয়ে। তাহলে প্রশ্নটা খুব সহজ, এই ৫ বছরে কংগ্রেসের এই বিপুল ভোট গেল কোথায়? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু বাঁকুড়ার রাজনীতির পুরো রহস্যটা লুকিয়ে আছে। আর এই স্লাইডটা দেখুন, এখানেই সব উত্তর আছে। ২০২১-এ এসে কংগ্রেসের ভোট প্রায় ৪৩% থেকে হুড়মুড় করে নেমে দাঁড়ালো মাত্র ৬.৩%। আর এই ভোটের প্রায় পুরোটাই চলে গেল বিজেপির দিকে। তারা ১০.৭% থেকে এক লাফে পৌঁছে গেল ৪৩.৮%, আর নির্বাচনে জিতেও গেল। এটা একটা ক্লাসিক রাজনৈতিক পালাবদল। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এত বড় একটা পরিবর্তনের পরেও জেতার ব্যবধান কত ছিল জানেন? মাত্র ১৪৬৮টা ভোট। এই সামান্য ব্যবধানই দেখিয়ে দেয় যে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল আর মানুষের ক্ষোভটা কতটা গভীরে পৌঁছেছিল। কিন্তু কেন হলো এই পরিবর্তন? এবার আমরা ব্যবচ্ছেদ করব কি ঘটেছে থেকে সরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন ঘটেছে। আমাদের ফোকাস কোনো ব্যক্তির উপর নয়, বরং সিস্টেম বা ব্যবস্থার সমস্যাগুলোর দিকে। তবে এই কারণগুলো খোঁজার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি। একটা সুস্থ গণতন্ত্রের ভিত তৈরি হয় দায়িত্বশীল আর তথ্যভিত্তিক আলোচনার উপর। প্রত্যেক নাগরিকের মর্যাদা পাওয়ার অধিকার আছে, আর তার কথা শোনারও অধিকার আছে। এই মূল্যবোধগুলো মাথায় রেখেই আমরা এগোব। সাধারণ মানুষের মনে ক্ষোভ জমার কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, সরকারি প্রকল্পে কাটমানি বা দুর্নীতির অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ। দ্বিতীয়ত, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা তরুণ প্রজন্মের মধ্যে গভীর হতাশা তৈরি করেছিল। তৃতীয়ত, কৃষকদের আয় বাড়ছিল না আর শিক্ষিত ছেলেমেয়েদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছিল না। আর সবশেষে ভোট পরবর্তী হিংসার ঘটনা আর তোষণের রাজনীতির অভিযোগ একটা গভীর উদ্বেগ আর রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল। সমস্যা তো বোঝা গেল, কিন্তু সমাধান কি? চলুন দেখি এই পরিস্থিতিতে সুশাসনের জন্য ঠিক কী ধরনের রূপরেখা বা ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছিল। এমন একটা প্রতিশ্রুতি যা মাপা যায়। প্রথম এবং সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান।
বলা হয়েছিল ৬০ নম্বর জাতীয় সড়ক চওড়া করার প্রকল্পের মাধ্যমে প্রায় ১,০০০ নতুন চাকরির সুযোগ তৈরি করা হবে। মানে সুশাসনকে এখানে ভোটারের জন্য একটা বিনিয়োগ বা রিটার্ন হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় প্রতিশ্রুতিটা ছিল সরাসরি কৃষকদের জন্য একটা নতুন এগ্রি প্রসেসিং হাব তৈরি করে কৃষকদের আয় ২০% বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এটা চাষিদের ঋণ আর আর্থিক দুরবস্থার সমস্যার একটা সরাসরি সমাধান। আর এই ব্লুপ্রিন্টের তৃতীয় স্তম্ভ ছিল যুব সমাজ। একটা আধুনিক স্কিলস অ্যান্ড টেকনোলজি সেন্টার তৈরি করার কথা বলা হয়, যার মাধ্যমে ৫,০০০ তরুণ-তরুণীকে চাকরির জন্য প্রস্তুত করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করার কথা বলা হয়। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলের জন্য বাড়ি, জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ, আর আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্পূর্ণ স্বাস্থ্য বীমা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতি ৩ মাস অন্তর কাজের অগ্রগতির রিপোর্ট মানুষের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি, যা স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে। সবশেষে প্রশ্ন ওঠে বিশ্বাস অর্জনের, কারণ দিনের শেষে রাজনীতিতে সবচেয়ে বড় জিনিসটা হলো বিশ্বাস। আর এই বিশ্বাস শুধু কৌশল দিয়ে হয় না, প্রতিশ্রুতি পূরণ করে অর্জন করতে হয়। সূত্র অনুযায়ী এই বিশ্বাস অর্জনের জন্য একটা চতুর্মুখ নীতির কথা বলা হয়েছে। এর ৪টে দিক হল আইন শৃঙ্খলার বিষয়ে কঠোর মনোভাব, সামাজিক স্থিতিশীলতা আর নিয়মিত জনকল্যাণ, নতুন শিল্প ও প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন, আর নারী, শিশু ও আদিবাসী সমাজের সুরক্ষা নিশ্চিত করা। এই ৪টে স্তম্ভের উপর দাঁড়িয়েই এগোতে হবে। এই কৌশলকে সফল করতে হলে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মানুষের কাছে পৌঁছানো খুব জরুরি। যেমন তপশিলি জাতি ও উপজাতির মানুষের জন্য জমির অধিকার আর দক্ষতা প্রশিক্ষণ, মহিলাদের জন্য সুরক্ষা, স্বাস্থ্য আর স্বনির্ভর গোষ্ঠী, তরুণদের জন্য চাকরি আর কৃষকদের জন্য আয় বৃদ্ধি ও ঋণ থেকে মুক্তি। তবে হ্যাঁ, মানুষের কাছে পৌঁছানোর একটা নিয়ম আছে। আমাদের দেশে মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়, তাহলে তার জন্য সুস্পষ্ট সম্মতি থাকা দরকার। প্রত্যেক ব্যক্তির গোপনীয়তাকে সম্মান করাটা অপরিহার্য। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি একটা নির্বাচনে জয় আসে মাত্র ১,৪৬৮ ভোটের ব্যবধানে, তাহলে আসল জয়টা কি শুধু নির্বাচনে, নাকি নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার মধ্যে লুকিয়ে থাকে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য।